প্রচারক মহারাজ এবং মঠস্থ অন্যান্য সন্ন্যাসী এবং ব্রহ্মচারী মহারাজকে আমার ভক্তিপূর্ণ ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। উপস্থিত শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, আপনাদের সকলকে যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করি। আমাদের আজকের আলোচনার বিষয় রবীন্দ্রনাথ এবং স্বামী বিবেকানন্দের জীবনযাপনের মধ্যে শিল্পটা কিভাবে প্রকাশিত এবং প্রসারিত হয়েছে। আমরা শিল্প একটি মনের অনুভূতির বহিরঙ্গ প্রকাশ, বাইরের দিকের প্রকাশ। অনুভূতির মাধ্যমে বিভিন্ন পর্যায়ে শিল্পের প্রকাশ হয়। যখন সেটা লেখনীর মধ্যে দিয়ে প্রকাশিত হয় তখন আমরা তাকে সাহিত্য বলি। যখন কোনো একটা শব্দ বা শব্দগুচ্ছ বা একটি কবিতা বা গান সুরের মধ্যে দিয়ে বাংময় হয়ে ওঠে তখন তাকে বলা হয় সঙ্গীত। আবার এই শিল্পকে আমরা এভাবেও দেখতে পারি, যেটা রেখার মধ্যে দিয়ে তার মনের বিকাশকে তিনি প্রকাশিত করছেন, মনের ভাবকে তিনি প্রকাশিত করছেন। মনের যে ভাব সেটা মূর্ত হয়ে উঠছে, সেটাকে আমরা বলা হয় সেটি হচ্ছে কোনো একটা ছবি বা চিত্র। আবার মূর্তির মধ্যে দিয়েও যে কোনো ভাস্করের মানসিক যে অবস্থা, তার চিন্তা ভাবনা, তার বোধ, সেই বোধের অন্বেষণ খুব পরিশীলিত রূপে প্রকাশিত হয়। এবং সেই প্রকাশিত যে অনুভবটা, যে ভাস্কর্য আমরা দেখতে পাই, তার মধ্যে দিয়ে আমরা শিল্প মনের বা শিল্পী মনের সেই প্রকাশকে প্রকাশিত হতে দেখি। চিত্রশিল্পী হিসাবে, সাহিত্যিক হিসাবে এবং অবশ্যই একজন সঙ্গীতকার হিসাবে আমরা রবীন্দ্রনাথের বিভিন্ন রকমের সৃষ্টির সঙ্গে পরিচিত। বিবেকানন্দের ক্ষেত্রে আমরা দেখব চিত্রশিল্পী বিবেকানন্দ, সাহিত্যশিল্পী বিবেকানন্দ, ভাস্কর শিল্পী বিবেকানন্দ। ভাস্কর্য শুধুমাত্র যে মূর্তির মধ্যে দিয়ে প্রকাশিত হয় তা নয়, একটা মানুষের মননের মধ্যে বিভিন্ন রকমের যে চিন্তা ভাবনা, তার রূপভেদ রয়েছে, সেটাও কিন্তু প্রকাশভঙ্গি ভাস্করের মধ্যে দিয়ে হতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর নিজে খুব সুন্দর একটি প্রবন্ধ লিখেছেন ছেলেবেলা। সেখানে একটি জায়গায় তিনি বলছেন, জিমন্যাস্টিকের মাস্টারমশাই বাড়িতে এসেছেন, কাঠের ডান্ডার উপরে ঘণ্টাখানেক ধরে শরীরটাকে উলট পালট করি। এবার জিমন্যাস্টিকের মাস্টারমশাই চলে গেলেন। উনি যেতে না যেতেই এসে পড়েন ছবি আঁকার মাস্টারমশাই। মানে আমরা আজকের সময়ে দাঁড়িয়ে যখন দেখি যে বাড়িতে আমাদের পরবর্তী প্রজন্ম বা আমাদের প্রজন্মেতেও বেশ কিছু এ বিষয় লক্ষণীয়, যে অঙ্কের মাস্টারমশাই বাড়ি থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই বাংলার মাস্টারমশাই আসলেন, ছবি আঁকার স্কুলে যাওয়ার সঙ্গে সঙ্গে ফিরে আসার সাথে সাথেই তাকে আবার হয়তো গানের শিক্ষক এসে বসলেন। সেই সময় এটা কিন্তু সমভাবে খুব একটি বিশেষ চর্চার বিষয় থাকতো। এবং রবি ঠাকুর বলছেন যে জিমন্যাস্টিকের মাস্টারমশাই বাড়িতে এসেছেন, কাঠের ডান্ডার উপরে ঘণ্টাখানেক তিনি তার শরীরটাকে ওলট পালট করেছেন, এবং তিনি যেতে না যেতেই আঁকার মাস্টারমশাই এসে গেছে। রবি ঠাকুরের কিন্তু এরকম প্রথাগত যে শিক্ষা পদ্ধতি, তার থেকে তিনি অনেকটাই দূরে ছিলেন, মানসিকভাবে দূরে ছিলেন, কিন্তু তাকে সেখানে সংযোগ সাধন করতে হতো সেই শিক্ষা পদ্ধতির সঙ্গে, কারণ পারিবারিক একটা রূপচিত্র ছিল। তিনি সুন্দর একটি কথা বলেছেন যে তার শিশু মন ছবি আঁকায় নিবিষ্ট চিত্ত হতে পারতে না পারলেও, সেখান থেকে কোনো রসের সন্ধান না পেলেও ছবি দেখার জগতে রসের সন্ধান যে পেয়েছিলেন জীবন স্মৃতি প্রবন্ধে তার তিনি উল্লেখ করেছেন। বলছেন, ছেলেবেলায় যখন ইংরেজি আমি প্রায় কিছুই জানতাম না, তখন প্রচুর ছবিওয়ালা ইংরেজি বই আসতো তাদের বাড়িতে, এবং সেই বইগুলোর তিনি ওল্ড কিউরিসিটি শপ হইতে লইয়া একখানি ওল্ড কিউরিসিটি শপ লইয়া আগাগোড়া পড়িয়াছিলাম। 15 আনা কথাই বুঝিতে পারি নাই, নিতান্ত আপছায়া গোছের কি একটা মনের মধ্যে তৈরি করিয়া সেই আপন মনের নানা রঙের ছিন্ন সূত্রে গ্রন্থি বাঁধিয়া তাহাতেই ছবিগুলা আমি গাঁথিয়া নিয়েছিলাম। মন একটা কিন্তু বড় রকমের ক্যানভাস, মানে একটা বিস্তৃত ক্যানভাস। মনের ব্যাপ্তি এবং প্রসারতা কিন্তু গগনের থেকেও বড় বিষয়। সেই মনকে যখন নিয়ন্ত্রণ করা হয়, সেখানেও কিন্তু সেই মানুষের যে মনটা তিনি নিয়ন্ত্রণ করছেন, সেটাও একটা শিল্প বা চিত্রের মধ্যে দিয়েই করা হয়ে থাকে।
রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন তিনি বাড়িতে শুয়ে রয়েছেন দুপুরবেলায়, দেওয়ালের দিকে মুখ করে। কি সুন্দর লিখেছেন দেখুন, যে ছবি আঁকার ক্ষেত্রে যে দৃষ্টির একাগ্রতা প্রয়োজন, যে কোনো কিছুর ক্ষেত্রে একটা একাগ্রতা প্রয়োজন। কোন একাগ্রতা? দৃষ্টির একাগ্রতা। দৃষ্টির একাগ্রতা মানুষের দৃষ্টিভঙ্গিকে খুব সমৃদ্ধ করে। যে আমি যে একাগ্র চিত্তে একটা বিষয়কে পরিলক্ষণ করছি, তার একটা অভিব্যক্তি থাকবে, তার একটা নিজস্ব বিচার্য বিষয় থাকবে, এবং সেই বিচার্য বিষয় বোধের ওপরে কি করা হয়, যে সেই মানুষটি যে চিন্তা করছে সেই চিন্তার একটা আলোক প্রস্ফুটিত হয় তার বাইরে। বলছেন ছবি আঁকার ক্ষেত্রে যে দৃষ্টির একাগ্রতা প্রয়োজন, সে একাগ্রতার সাধনায় ছেলেবেলা থেকেই মন নিবিষ্ট হতে শুরু করেছিল। দেওয়ালের দিকে মুখ ফিরাইয়া শুইয়া কিছু ক্ষীণ আলোকে দেখিতাম, দেওয়ালের ওপর হইতে মাঝে মাঝে চুনকাম খসিয়া গিয়া কালোয় সাদায় নানা প্রকার রেখা হইয়াছে। ওই রেখাগুলো হইতে আমি মনে মনে বহুবিধ অদ্ভুত ছবি উদ্ভাবন করিতে করিতে ঘুমাইয়া পড়িতাম। এটা খুব একটা আমাদের ব্যবহারিক জীবনে লক্ষ্য করা গেছে। পুরাতন বাড়ি, সেই বাড়িতে চুনকাম প্লাস্টার, তার উপরের যে পলেস্তারা রং সেটা খসে খসে পড়ছে। রবি ঠাকুরের দেখার ভঙ্গিটা কীরকম, কোন দৃষ্টিভঙ্গিতে তিনি জীবনের প্রয়োজনটাকে তার যাপনের প্রয়োজনের সঙ্গে মেলাচ্ছেন। তিনি কি বলছেন, খুব বাড়িতে শুয়ে আছে, অর্থাৎ ঘরের মধ্যে আলোটা জ্বলছে না, ক্ষীণ আলো যতটা বাইরে থেকে আসছে, সেই ক্ষীণ আলোয় দেখতো দেওয়ালের মধ্য থেকে মাঝে মাঝে কিছু চুনকাম খসে পড়ছে। চুনকাম খসে পড়লে সেখানে কিন্তু একটা অদ্ভুত রকমের ছবি তৈরি হয়। সেই ছবিটা আমরা হয়তো আমাদের মনের আলোকে বুঝে উঠতে পারি না, দেখতে পারি না, কিন্তু রবীন্দ্রনাথ একটু আলাদা প্রতিভা সত্তা, তিনি বুঝছেন। ওই যে সাদা কালোর যে নানা প্রকারের রেখা তৈরি হয়েছে, সেই রেখাগুলো হইতে আমি মনে মনে বহুবিধ অদ্ভুত ছবি উদ্ভাবন করিতাম, এবং এই উদ্ভাবন প্রক্রিয়া চলাকালীনই তিনি আস্তে আস্তে ঘুমিয়ে পড়তেন। অর্থাৎ ওই যে মনের মধ্যে যে চিন্তা এবং ওই ছবিটা প্রত্যক্ষভাবে দেখা, সেটা ভাবতে ভাবতে তার মনের মধ্যে একটা ছবি তৈরি হয়েছে, যেটা হয়তো রং তুলি বা কাগজের উপরে প্রকাশিত হয়নি, কিন্তু তার মনের মধ্যে একটা অপার সমৃদ্ধি তৈরি করেছে। এই যে নানা বিষয় তিনি দেখেছেন, তিনি বলছেন নানা জিনিসকে দেখিবার যে দৃষ্টি, সেই দৃষ্টি যেন আমাকে পাইয়া বসিয়াছিল। বহুবিধ দৃষ্টি, সেই যে দৃষ্টি, যে দৃষ্টি দিয়ে মানুষ অনেক কিছু দেখে, কিন্তু প্রত্যেকটি দেখার মধ্যে কিন্তু একটা বিশেষত্ব থাকে। আমাদের দেখাটা পরিপূর্ণতা লাভ কেন করে না? কারণ আমাদের দেখার জন্য যে দৃষ্টিভঙ্গি, সেটা এই দেখাটাকে সম্পূর্ণ করে তুলতে পারে না। তখন একটি যেন স্বতন্ত্র ছবিকে কল্পনার আলোকে ও মনের আনন্দ দিয়া ঘিরিয়া লইয়া দেখিতাম। এক একটি বিশেষ দৃশ্য এক একটি বিশেষ রঙে বিশেষ রসে নির্দিষ্ট হইয়া আমার চোখে পড়িত। এমন করিয়া নিজের মনের কল্পনা বেষ্টিত ছবিগুলি গড়িয়া তুলিতে ভারী আমার ভালো লাগিত। সে আর কিছু নয়, এক একটি পরিস্ফুট চিত্র আঁকিয়া তুলিবার একটা আকাঙ্ক্ষা কিন্তু একটা মনের মধ্যে গোপন ইচ্ছা, সেটা প্রকাশিত যদি হয়। আমাদের ব্যক্তি জীবনে আমরা শ্রীরামকৃষ্ণদেবের কাছে শুনেছি, জেনেছি যে ঈশ্বর লাভ মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য। এই উদ্দেশ্যে যারা যারা উপনীত হয়েছেন উদ্দেশ্যের পাদপ্রান্তে, তাদের মধ্যে একটা কিন্তু প্রাথমিক ইচ্ছা শক্তি আকাঙ্ক্ষা ছিল, যে এই লেখাটা যে লেখা রয়েছে, তার মানে তিনি বলছেন যে মনুষ্য জীবনের একটা উদ্দেশ্য আছে। কী প্রকার উদ্দেশ্য? এর মাত্রাটা কি? একমাত্র উদ্দেশ্য। সেই উদ্দেশ্য সফল হলে কি হবে? ঈশ্বরকে দর্শন করা যাবে। রবীন্দ্রনাথের জীবনে ওই যে চুনকাম খসে খসে পড়ছে, ওখানেও তিনি কিন্তু একটা অপার ঐশ্বর্য বোধ তিনি দেখতে পাচ্ছেন। ঐশ্বর্য বোধ যখন তিনি দেখছেন, তার মানে ঈশ্বরীয় বা ঐশ্বরিক বোধও তার মধ্যে কাজ করছে। সেখান থেকে তিনি একটা চিত্র খুঁজে পাচ্ছেন, একটা মনের মধ্যে ভাবনা খুঁজে পাচ্ছেন। রবি ঠাকুর জগদীশচন্দ্র বসুকে এই মর্মে একটা চিঠি লিখেছেন। শুনে আশ্চর্য হবেন, একখানা স্কেচবুক নিয়ে বসে বসে ছবি আঁকছি। বলা বাহুল্য, সে ছবি আমার প্যারিস সেলনের জন্য তৈরি করছি নে, এবং কোনো দেশে ন্যাশনাল গ্যালারি যে এইগুলো স্বদেশের ট্যাক্স বাড়িয়ে সহসা কিনে নেবে, এরকম আশঙ্কা আমার মনে লেশমাত্র নেই। কিন্তু কুৎসিত ছেলের প্রতি মার যেমন অপূর্ব স্নেহ থাকে, তেমনি যে বিদ্যাটা ভালো আসে না সেইটির ওপর অন্তরের টান থাকে। সেই কারণে যখন
বেশি রাবার দেখাচ্ছে। যত পেন্সিল তিনি আঁকিবুকি কাটছেন সেটা যদি খুব মর্মাত্মকমূলক না হয়, যথার্থ সংবেদনশীল না হয়, তার যদি যথার্থ বিষয়টা অর্থবহ না হয়, তখন সেটাকে মুছে ফেলতে হয়। তাই তিনি বলছেন সবচেয়ে বাধা হয়েছে যে যত পেন্সিল চালাচ্ছি তার থেকে ঢের বেশি রাবার চালাতে হচ্ছে, সুতরাং এই রাবার চালানোটাই অধিক অভ্যেস হয়ে যাচ্ছে। অতএব মৃত ক্যাথেল তার কবরের ওপরে কবরের মধ্যে নিশ্চিত হয়ে মরে থাকতে পারে, আমার দ্বারা তার যশের কোনো লাঘব হবে না। একটা রোমান্টিক মানুষ, তো একটা মানুষকে রোমান্টিক হতে হয়। স্বামীজি অসাধারণ রোমান্টিক মানুষ ছিলেন, এবং রোমান্টিক মানুষ ছিলেন বলেই আপনারা প্রশ্নটা করতে পেরেছেন যে আপনি কি ভালোবাসি হিসেবে দেখেছেন। এটা কিন্তু খুব হায়ার স্পিরিচুয়াল কথা না, একটা রোমান্টিক মানুষ, যে ঈশ্বর একটা রোমান্টিক চরিত্র, তাকে না যাচ্ছে দেখা, না যাচ্ছে অনুভব করা, কিন্তু পাওয়ার জন্য প্রত্যেক মানুষ কিন্তু ঈশ্বরের পেছনে ছুটে বেড়াচ্ছে, কিন্তু ঈশ্বর এগিয়ে যাচ্ছেন, মানুষ পিছিয়ে পড়ছে। কিন্তু ভক্তের হৃদয় হচ্ছে ভগবানের বৈঠকখানা, মানে সেই মানুষটির মধ্যে ঈশ্বর আছেন, কিন্তু সেই ভগবানকে আসতে হলে বৈঠকখানাটাকে খুব সুন্দর একটা চিত্রপূর্ণ বা একটা চালচিত্রপূর্ণ তৈরি করতে হবে। স্বামীজি এখানে খুব সুন্দর একটি কথা বলছেন। কি বলছেন? স্বামীজি বলছেন না, স্বামীজি সম্পর্কে বলছেন। স্বামী বিবেকানন্দকে তো আমরা রবীন্দ্রনাথের মতো চিত্রশিল্পী হিসেবে পাই না, কারণ তার সহজাত যে প্রতিভা ছিল বাল্যকাল থেকেই সেটা অত্যন্ত ঈশ্বরমুখী, অত্যন্ত ঈশ্বর কেন্দ্রিক একটা জীবন, কোনো কিছু কারণ ছাড়াই খুব ঈশ্বরমুখী একটা তার জীবন। কিন্তু তিনি ছোটবেলায় ছবি আঁকতেন। কীরকম ছবি আঁকতেন? ইতিহাস আমাদেরকে সেই সাহস যোগাচ্ছে তার ভাই ভূপেন্দ্রনাথ দত্তের লেখা থেকে। ভূপেন্দ্রনাথ দত্ত তার ছোট ভাই, তিনি কি বলছেন? স্বামীজি বাল্যকাল থেকে স্কেচ ইত্যাদি আঁকতেন, এ বিষয়ে তিনি পুরুষানুক্রমে ধারা পেয়েছিলেন। বর্তমান লেখক অর্থাৎ ভূপেন্দ্রনাথ দত্তের মেজ ভাই মহেন্দ্রনাথ দত্ত জানাচ্ছেন, দাদা অর্থাৎ স্বামী বিবেকানন্দ ছেলেবেলা থেকে ছবি আঁকতেন। 4 আনা দামের রঙের কালি কিনে তিনি জল রং দিয়ে ছবি আঁকতেন। আমাদের থিয়েটারে এসব নাটক অভিনয় হতো, দাদা ছবি এঁকে সেগুলো সিনের গায়ে এঁটে দিতেন। ভগবান লাভের সঙ্গে সঙ্গে, বিদ্যা লাভের সঙ্গে সঙ্গে, সঙ্গীত চর্চার সঙ্গে সঙ্গে স্বামীজির ছবি আঁকা, এবং সেই ছবি আঁকাটা যে একেবারে পারিবারিক ভিত্তি অনুযায়ী পুরুষানুক্রমে, এবং তার ব্যাপ্তিটা এবং তার পরিবার পরিজন সহোদরদের মধ্যেও কিন্তু বিশেষভাবে পরিচিত ছিল। চিত্রশিল্পী না হলেও রং তুলি নিয়ে নাড়াচাড়া করার ইচ্ছা তার কর্মবহুল সন্ন্যাস জীবনেও বিশেষ রূপে প্রকাশিত। আমরা অনেকেই জানি একটি চরিত্র, ফ্রেঞ্চ পেইন্টার মড স্টাম একজন ফ্রেঞ্চ পেইন্টার, ফরাসি একজন চিত্রশিল্পী, মহিলা চিত্রশিল্পী। উনি একজন মহিলা ছিলেন। স্বামীজি তার কাছে কিন্তু চিত্রশিল্পী হিসাবে শিক্ষা লাভ করেছেন, দীক্ষা লাভ করেছেন। স্বামীজি ছবি আঁকা শিখেছেন তার কাছে, এবং এই যে ছাত্ররূপে তিনি যে স্বামীজিকে পেয়েছিলেন, স্বামীজি ছবি আঁকা শিখেছেন, এটা তো খুব বিশেষভাবে প্রকাশিত সত্য নয়, এবং তাই নিয়ে খুব একটা আলোচনাও হয় না। তাহলে যিনি শিক্ষক বা শিক্ষিকা, তিনি স্বামীজিকে কি চোখে দেখেছেন? একজন চিত্রশিল্পী এবং চিত্রশিল্পী রূপী একজন ছাত্র রূপে। মর্স্টাম খুব সুন্দর বলছেন, ছাত্রের আনুগত্য কিন্তু একটা বিশেষ গুণ, ছাত্রের নৈপুণ্য একটা বিশেষ গুণ। কীরকম? তিনি তার বলছেন, একদিন স্বামীজি আমাকে বলেন তিনি এমন কিছু কাজ চান যা তাকে ব্যস্ত রাখবে, এবং ওই কালে যে চিন্তা তাকে উত্তক্ত করছিল, বিভিন্ন চিন্তা স্বামীজির মনের মধ্যে চলছে, সেই চিন্তাটা তাকে খুব বিব্রত করছিল, অত্যন্ত বিশেষ রূপে দংশন তৈরি করছিল মনের মধ্যে। এমন একটা কাজ তিনি চান যে কাজটা ওই যে চিন্তা, ওই যে বিব্রত হওয়া, সেখান থেকে তার মনকে একটু দূরে রাখবে, তাকে উত্তক্ত করছিল তা থেকে দূরে করবে। আমি কি তাকে অঙ্কন শিক্ষা দিতে পারি না? স্বামীজি জিজ্ঞেস করছেন মিসেস মর্স্টামকে জিজ্ঞেস করছেন, আমি কি তাকে অঙ্কন শিক্ষা দিতে পারি না? তদনুযায়ী আঁকার সরঞ্জাম এলো, এবং একেবারে নির্ধারিত সময়ে তিনিও হাজির হয়ে গেলেন। খুবই বিনীত কুণ্ঠিতভাবে তিনি একটা মস্ত আপেল তিনি আমার হাতে দিয়ে নত হয়ে সম্ভ্রমে আমাকে নমস্কার জানালেন। এই ফল দেওয়ার তাৎপর্য আমি স্বামীজিকে জিজ্ঞাসা করলাম। স্বামীজি বলছেন, শিক্ষা লাভ যেন আমার ফলপ্রদ হয়, তাই এই ফল প্রণামী রূপে। এটাও কিন্তু জীবনের একটা চালচিত্র, এবং সেটাও কিন্তু চিত্রশিল্পী বিবেকানন্দ নিজের জীবনে সেই চিত্রটা প্রকাশ করেছেন, যে গুরু শিক্ষকের যে
গুরু এবং শিষ্যের যে পরম্পরা, সেখানেও কিন্তু ফ্রান্সের এই ভদ্রমহিলার কাছে ভারতীয় সনাতন বোধ সেটা কিন্তু এতটুকুও কিন্তু অমার্জিত হননি। দারুণ ছাত্র হয়ে দাঁড়িয়েছিলেন। শুধু একবার কিছু বললেই হতো। তার ড্রয়িং অদ্ভুতভাবে বুদ্ধিযুক্ত এবং নিখুঁত। চতুর্থ পাঠ নেবার কালেই তিনি পোর্ট্রেট আঁকার ক্ষমতা অর্জন করে ফেলেছিলেন। স্বামীজির পোর্ট্রেট মানে একটা মানুষ বসে আছে তাকে দেখে বা কোনো একটা বিষয়কে দেখে সেটাকে রূপ দেওয়া করে ফেলেছিলেন। ছবি আঁকা থেকে তিনি কত না আনন্দ পেয়েছেন শিখতে পেরে, তার কী না একটা গভীর, এবং সারাটা জীবন তিনি সে বিষয়ে উল্লাস করেছেন। সুতরাং স্পষ্টতই বোঝা যাচ্ছে যে চিত্রশিল্প এবং চিত্রশিল্পী স্বামীজির কি গভীর অনুরাগ ছিল, এবং এই সহজাত অনুরাগ তার সুগভীর শিল্পবোধের অন্যতম কারণ। রবীন্দ্রনাথের মতো তিনি অনেক ছবি আঁকেননি, আঁকা সম্ভবও হয়নি, কারণ এত ছোট একটা জীবন, 30 বছর বয়স থেকে একদম আমৃত্যু তিনি যে সংগ্রামটা করেছেন ভারতীয় এই আধ্যাত্মিক জীবনের পরিবৃত্ত রচনা করার জন্য। ফলে স্বামীজি এবং রবীন্দ্রনাথের যে শিল্পক্ষেত্র, সেখানে ভাবনা চিন্তার একটা বিশেষ রূপ আমরা পাই, কিন্তু সেখানে বৈপরীত্যও অনেক কিছু রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়টা দেখুন, শরশীলাল সরকারের একটি পত্র, মানে একটা চিঠি শরশীলাল সরকারকে রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন। কীরকম চিত্র করে ছবি আঁকার উৎসমূলের প্রেরণাটা কোথা থেকে পাচ্ছেন। ছবির কথা কিছুই আমি বুঝিনি, সৃষ্টি কেমন করে হয় তার ব্যাখ্যা প্রায় নয়, সম্পূর্ণই অসম্ভব। সকলের গোড়াকার কথা হচ্ছে কি, উনি বলছেন ছবি আঁকা হচ্ছে একটা বৈরাগ্যের জিনিস। কোনো তাড়া নেই, কোনো তাগিদ নেই, সময় কেটে গেলেই হলো। ছবি আঁকাটা কি বৈরাগ্যের একটা জিনিস। উপনিষদের মন্ত্রকে শিল্পের প্রেরণার ব্যাখ্যায় তিনি গ্রহণ করলেন। শিল্পী মনে সূক্ষ্ম অনুভূতির প্রকাশ হলেও সেই সূক্ষ্ম অনুভূতির জাগরণ ঘটানোর জন্য প্রয়োজন পার্থিব বস্তু নিশ্চয়ের। কিভাবে? রবীন্দ্রনাথ বলছেন, রস সত্যের স্বরূপকেই প্রকাশ করে। যথার্থ গুণী যখন ঘোড়ার ছবি আঁকেন, তখন বর্ণ ও রেখার সংস্থানের দ্বারা একটি সুষমা উদ্ভাবন করে সেই ঘোড়াটিকেই একটি সত্য রূপে আমাদের কাছে পৌঁছে দেন। এই সত্য কিন্তু তিনি তথ্য রূপে প্রকাশ করেন না। ট্রুথ ইজ নট ইনফরমেশন, ইজ রিয়েলাইজেশন। তার থেকে সমস্ত খুঁটিনাটির বিক্ষিপ্ততা বাদ পড়ে যায়। একখানি ছবি নিরতশয় ঐক্যকে প্রকাশ করে। তথ্যগত ঘোড়ার বহুল আত্মত্যাগের দ্বারা তবে ওই ঐক্যটি বাধামুক্ত বিশুদ্ধ রূপে ব্যক্ত হয়। কিভাবে ব্যক্ত হয় দেখুন, রবীন্দ্রনাথ তো একটা অসাধারণ ভার্সাটাইল ফিগার। তাকে জিজ্ঞাসা করা হলো যে একটা সুগভীর আধ্যাত্মবোধের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবন কাটাচ্ছেন, ছবি আঁকছেন। ছবিটা কিন্তু উনি অনেক লেট এজে করেছেন, প্রায় 70-এর কাছাকাছি গিয়ে তিনি ছবি আঁকা শুরু করেছেন, যতটুকু আমার ধারণায় আছে। 81 বছরের তার জীবনে, 81-82 বছরের জীবনে তিনি, হ্যাঁ প্রায় 81 বছর, 80 বছর সেখানে জীবনে, হ্যাঁ 1861 7ই মে, 1941 7ই আগস্ট, মানে 80+। এই জীবনে তিনি যে ছবিটা এঁকেছেন, পুরো জীবনটাই একটা ছবি, মানে শুধুমাত্র কাগজে কলমে ছবি না, পুরো জীবনটি একটা ছবি। সেখানে তিনি বলছেন জগতে 2 রকমের পদার্থ আছে। উনি তো পদার্থবিজ্ঞানের ছাত্র ছিলেন না, তিনি 2 রকমের পদার্থকে খুঁজে পেয়েছেন। এক হচ্ছে সত্য, একটা হচ্ছে সত্য, আরেকটি হচ্ছে আরও সত্য। আমার কারবার, রবি ঠাকুর বলছে আমার কারবার, ওনার কারবারটা কি, এই আরও সত্যকে অনুসন্ধান করা। এই আরও সত্যটা হচ্ছে সেই ঐশ্বরিক বোধ যাকে পেলে সব কিছু পাওয়া হয়। শ্রীরামকৃষ্ণদেব তার রবীন্দ্রনাথ ঠাকুরের মতো এত সাহিত্য চর্চা করেননি, কারণ তিনি স্বয়ং ভগবান অবতার। তিনি এটাকেই খুব সহজ কথায় বলেছেন সবার জন্য। সাধারণ মানুষ, মানে আমাদের মতো সাধারণ মানুষেরা এই সত্য আর আরও সত্য এই অনুসন্ধানে গিয়ে কিন্তু তারা গোল পাকিয়ে যাবে। রবীন্দ্রনাথ ঠাকুর তার মেধা দিয়ে বলেছেন যে জগতে 2 রকমের পদার্থ আছে, একটি হচ্ছে সত্য আর হচ্ছে আরও সত্য। আমার কারবার আরও সত্যকে নিয়ে। ঠাকুর আমাদের সকলের জন্য বলেছে, মেধাহীন মানুষের জন্য বলেছে যার বুদ্ধি নেই, মেধাযুক্ত মানুষ যে অত্যন্ত বুদ্ধিমান, সকলের জন্য বলেছে ঈশ্বরলাভই মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য। রবীন্দ্রনাথের এই যে আরও সত্যকে অনুসন্ধান করা, সেটি তার
সম্পূর্ণ জীবনকে একটা বিশেষ রূপ দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে স্বামীজি এখানে শিল্প, চারুকলা, বিজ্ঞান, ধর্ম বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। স্বামী বিবেকানন্দের সমস্ত যে কাজকর্ম, সমস্ত সাধনা, সমস্ত ভাবনা একই অখণ্ড নির্বিশেষ ভাবনা থেকে উচ্চারিত। শিল্পচিন্তার মূলেও রয়েছে সেই একই কথা। নিবেদিতা কি বলছেন? একসময় তিনি বলিয়াছিলেন, চারুকলা, বিজ্ঞান ও ধর্ম একই সত্যকে প্রকাশ করবার তিনটে উপায়: চারুকলা, বিজ্ঞান এবং ধর্ম। যে চারুকলাটা, যে চালচিত্রটা, যে শিল্পটা, যে আর্ট, সেই আর্টটাকে আমরা দেখতে পাচ্ছি, শিল্পটাকে দেখতে পাচ্ছি। যে বিজ্ঞান, বিশেষ রূপে আরোহিত যে তথ্য, সত্য তথ্য জ্ঞান অর্জনের, আর হচ্ছে ধর্ম, রিলিজিয়ান। এই একই সত্যকে, একটাই সত্য, তাকে প্রকাশ করা তিনটে ভিন্ন ভিন্ন রূপ। আমাদের বড়রা বলেছেন, আমরা শুনেছি যে হোয়ার সায়েন্স এন্ডস ফিলসফি স্টার্টস। বিজ্ঞান শেষ হয়ে গেল একটা জায়গায়, বিজ্ঞানের আর কোনো কাজ নেই। বিজ্ঞান একটা জায়গায় মানুষের মনকে স্থাপিত করলো। সেখান থেকে কি হয়? ওই মনের মধ্যে দর্শন তত্ত্ব, সেই মনটা নিজের মন, সেই মন দর্শন তত্ত্ব খুঁজে বেড়াচ্ছে। হোয়ার সায়েন্স এন্ডস ফিলসফি স্টার্টস। বিজ্ঞান শেষ হচ্ছে, এবার বিজ্ঞানের সেই মৌলিক প্রয়োগগুলো দর্শন দিয়ে খুঁজে বেড়াচ্ছে। দর্শন হচ্ছে একটা যুক্তিগ্রাহ্য আধার। হোয়ার ফিলসফি এন্ডস, দ্য রিলিজিয়ান স্টার্টস। সেখানে কি হচ্ছে? ধর্ম শুরু হলো। হোয়ার রিলিজিয়ান এন্ডস, দ্য স্পিরিচুয়ালিটি স্টার্টস। ধর্ম একটা জায়গায় গিয়ে শেষ হয়ে গেল। ধর্মের সমস্ত কথা নির্যাস আমরা বুঝতে পারলাম। তখন আধ্যাত্মিক প্লাবনে আমরা সেই ক্ষেত্রে রয়েছি। হোয়ার স্পিরিচুয়ালিটি এন্ডস, সে আধ্যাত্মিক যা যা জ্ঞান সব শেষ হয়ে গেল। দ্য ডোমেইন অফ গড স্টার্টস। তখন ঈশ্বরের বিচরণ ভূমি, স্বয়ং ভগবানকে দেখা যাচ্ছে। দেখুন শ্রীরামকৃষ্ণ জীবনে এটা রয়েছে। তিনি বিজ্ঞানকে সম্পূর্ণরূপে দেখেছেন, একটা পারিবারিক জীবন যাপন করেছেন, পরিজনদের নিয়েছিলেন, সেটা সমাপ্ত হল। আমরা কখনো অবস্তু বলতে পারবো না। একমাত্র অবস্তু হচ্ছে জগৎ, ঈশ্বর হচ্ছে একমাত্র বস্তু। ঈশ্বরই একমাত্র বস্তু, বাকি সব অবস্তু। এই বস্তু আর অবস্তু মাঝখানে পদার্থের দুটো ভাগ, একটা বস্তু একটা অবস্তু। যদি আমার ধারণায়, আমি আমার মতো করে বলছি, ধরে নেওয়া হয়, তাহলে একটা হচ্ছে সত্য, সেটা বস্তু। জগৎ হচ্ছে সত্য, বস্তু। কীরকম বস্তু? যে বস্তুকে আমরা চোখে দেখতে পাচ্ছি। আর ঈশ্বর হচ্ছে একটা বস্তু যেটা আরও সত্য। তাহলে ঈশ্বরই একমাত্র সত্য, ওই আরও সত্যটা হচ্ছে ঈশ্বর। আর বাকি সব যেটা সত্য সেটা হচ্ছে অবস্তু। সেটার প্রয়োজন আছে, বেঁচে থাকার জন্য প্রয়োজন আছে, বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজন আছে, দায়ের জন্য প্রয়োজন আছে, দায়িত্বের জন্য প্রয়োজন আছে, লালনের জন্য প্রয়োজন আছে, পালনের জন্য প্রয়োজন আছে। এছাড়া ঈশ্বর কিন্তু একমাত্র, সেটিই বস্তু। কারণ তাকে লাভ করলে মানুষের জীবনের পরিপূর্ণতা আসে। স্বামীজি বলছেন, নিবেদিতা বলছেন, স্বামীজির মতে শিল্পের প্রকৃত উদ্দেশ্য হলো অতীন্দ্রিয়কে পরিস্ফুটিত করা। শিল্পের প্রকৃত উদ্দেশ্য অতীন্দ্রিয়কে পরিস্ফুটিত করা। শিল্পচিন্তার সাথে স্বামীজি শুধুমাত্র বস্তুবাদী নন, আবার বিশুদ্ধ রসবাদী, আবার কেবলমাত্র বিশুদ্ধ ভাববাদীও নন। তার শিল্পচিন্তায় বস্তু ও ভাববাদের সমন্বয় সাধন ঘটেছে। বস্তু এবং ভাববাদের সমন্বয় সাধন ঘটেছে। কীরকম? উনি বলছেন, খাঁটি শিল্পকে পদ্মের সঙ্গে তুলনা করা যায়, যা মাটি থেকে ওঠে, সেখান থেকে প্রাণশক্তি আহরণ করে মাটির সঙ্গে শেষ পর্যন্ত সম্পৃক্ত থাকে, তবু তার পাপড়ি খুলে ছড়িয়ে থাকে ওপরের দিকে। সুতরাং শিল্পকে প্রকৃতির সঙ্গে যুক্ত থাকতেই হবে। যেখানে সেই সংযোগ হারিয়েছে সেখানে শিল্পের পতন হয়েছে। তবু প্রকৃতিকে অতিক্রম করতে হবে শিল্পকে। আমি আবার রিপিট করছি, খাঁটি শিল্পকে তিনি পদ্মফুলের সঙ্গে তুলনা করেছেন। কেন করেছেন? তিনি বলছেন, যা মাটি থেকে ওঠে, সেখান থেকে প্রাণ শক্তি আহরণ করে, মাটির সঙ্গে শেষ পর্যন্ত তার, এই পদ্মের কিন্তু সম্পর্ক আছে, তবু তার পাপড়িগুলো খুলে ছড়িয়ে থাকে ওপরের দিকে। মাটির সঙ্গে সম্পর্কযুক্ত, মনটা আমার মাটির সঙ্গেই আছে, কিন্তু আমার মনের যে পাপড়িগুলো সেটা কিন্তু ওপরের দিকে তাকিয়ে আছে। কারণ ঈশ্বর হচ্ছে অনন্ত, ভাবময়। তাকে পেলেই
আমার সবটা পাওয়া হবে, কিন্তু সেটা মাটিতে দাঁড়িয়ে থেকেই আমাকে পেতে হবে। সংযোগ বিচ্ছিন্ন করলে কিন্তু আমার সেই কানেকশন বা ম্যাপিংটা থাকবে না। রবীন্দ্রনাথের মতো স্বামীজিও বিশ্বাস করতেন যথার্থ চিত্র সত্যের স্বরূপকেই প্রকাশ করে। যে সত্যকে আমরা অন্তরঙ্গে বা বহিরঙ্গের মধ্যে রেখে দিয়েছি সেই সত্যকে প্রকাশ করে যথার্থ শিল্প। অরূপের সত্যকে রূপের সত্য করে তোলার মধ্যে যথার্থ চিত্রের সাধনা পরিলক্ষিত হয়। অরূপের যে সত্য সেটা রূপের সত্য। অরূপ মানে আমার একটা ভাবনা রয়েছে, আমি একটা ঘর বাড়ি একটা মানুষ আঁকবো। ঘর বাড়িটা কীরকম হবে, মানুষটা কীরকম হবে। ছবির মানুষ আর হেঁটে চলা মানুষ কিন্তু এক নয়। আমার ছবির পিতৃদেব আর আমার জীবন্ত পিতৃদেব দুজন এক নয়। একজন কথা বলেন, একজন কথা বলেন না। আবার যিনি নেই, পৃথিবীতে নেই, শ্রীরামকৃষ্ণদেব, তিনি হচ্ছেন আমাদের কীরকম পিতা? তিনি হচ্ছেন আমাদের মাতারূপী পিতা। তিনি সবটা মায়ের মতো আগলে রেখেছেন, কারণ তিনি একজন মাকে রেখে গেছেন, সংঘ জননীরূপ মাকে রেখে গেছেন। তিনি আমাদের কীরকম পিতা? বন্ধুরূপী পিতা, কারণ তিনি আমাদেরকে একটা বন্ধু দিয়ে গেছেন। শুধু বন্ধু না, একটা বন্ধু সম্প্রদায় দিয়ে গেছেন। কীরকম বন্ধু সম্প্রদায়? শ্রীরামকৃষ্ণ ভাব প্রবাহ। কিন্তু এই সংঘ আমাকে কি করবে? বন্ধুত্বের বান্ধব যে সম্পর্ক সেটা তৈরি করে দেবেন। বন্ধুত্বের সম্পর্কে কোনো চাওয়া পাওয়া হয় না। বন্ধুর কষ্টে বন্ধুর কষ্ট হয়। কীরকম বন্ধু? সেই বন্ধু হচ্ছে বীজ আশ্রিত বন্ধু, যে বন্ধু আমাকে তার পথে নিয়ে যাবে। একটা মন্ত্র দিয়েছেন, প্রতিনিধি আলাদা আলাদা, আমার গুরুদেব এক, আপনার গুরুদেব এক, তার গুরুদেব এক, কিন্তু প্রত্যেকেই হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের ওই গুরুরূপী প্রতিনিধি। মূল গুরু কিন্তু ইষ্ট, তিনি হচ্ছেন শ্রীরামকৃষ্ণদেব। তিনি আমাকে একটি বন্ধু দিয়ে গেছেন। বন্ধুটা কিন্তু বস্তুরূপী বন্ধু না, অবস্তুরূপী বন্ধু না। বন্ধুটা হচ্ছে অরূপ বন্ধু, যে আমাকে রূপান্তরিত করেছে রূপ সত্যে, চিত্রিত করেছে নতুন সত্যে। যে তিনি একটা মন্ত্র দিয়ে গেছেন, সেই মন্ত্রটা পুনঃ আন্দোলনের মধ্যে দিয়ে আমি নতুন জীবনের একটা সন্ধান খুঁজে পাচ্ছি। এই যে ছবিটা, কুরুক্ষেত্রে গীতা প্রবক্তা শ্রীকৃষ্ণের ছবি কেমন হবে? কুরুক্ষেত্রে গীতা প্রবক্তা শ্রীকৃষ্ণের ছবিটা কীরকম হবে, তার একটা মূল্যবান মন্তব্য স্বামীজি করেছেন। শ্রীকৃষ্ণ কেমন জানিস? সমস্ত গীতাটি মূর্তিমান, পার্সনিফাইড। যখন অর্জুনের মোহ আর কাপুরুষতা এসেছে, তিনি তাকে গীতা বলছেন, তখন তার সেন্ট্রাল আইডিয়া অর্থাৎ মুখ্য ভাবটি তার শরীর থেকে ফুটে বেরোচ্ছে। এমনি করে সজোরে ঘোড়ার দুটি রাশ টেনে ফেলেছেন, এমনি করে সজোরে ঘোড়ার দুটি রাশ ঠেলে ফেলেছেন যে ঘোড়ার পেছনের পা দুটো প্রায় হাঁটু মোড়া গোছের, আর সামনেরগুলো শূন্যে উঠে পড়েছে। আমরা অর্জুনের রথ যদি দেখি, তার এই ঘোড়ার যে অবস্থাটা, ঘোড়াগুলো হাঁ করে ফেলেছে। এতে শ্রীকৃষ্ণের শরীরে একটা বেজায় অ্যাকশন বা ক্রিয়া খেলছে। তার সখা ত্রিভুবন বিখ্যাত বীর দুপক্ষের সেনাদলের মাঝখানে ধনুক বাণ ফেলে দিয়ে কাপুরুষের মতো রথের ওপর বসে পড়েছেন। আর শ্রীকৃষ্ণ সেই রকম ঘোড়ার রাশ টেনে চাবুক হাতে সমস্ত শরীরটিকে বেঁকিয়ে তার সেই অমানুষী প্রেম করুণামাখা বালকের মতো মুখখানি অর্জুনের দিকে ফিরে স্থির গম্ভীর দৃষ্টিতে চেয়ে তার প্রাণের সখাকে তিনি কি বলছেন? তিনি গীতা বলছেন। সমস্ত শরীরে ইন্টেন্স অ্যাকশন, তীব্র ক্রিয়াশীলতা, তার মুখে যেন নীল আকাশের মতো ধীর অথচ গম্ভীর প্রশান্ত। এই যে অবস্তুরূপী এই মানসিকতা যদি অর্জুনের মনের মধ্যে না আসতো, তাহলে এই যে চিরন্তন বস্তুরূপী ভগবানের কাছ থেকে আমরা কিন্তু এই গীতা যে মূর্তিমান পার্সনিফাইড যে আমাদের শ্লোকগুলো, সেগুলো আবিষ্কৃত হতো না। শিল্পের সৌন্দর্য কীরকম? সমাজের মধ্যে যাহা কিছু সুন্দর ও মহৎ সবই প্রেম প্রসূত। আবার কুৎসিত এবং পৈশাচিক ব্যাপারগুলো সেই একই প্রেম শক্তির বিকার মাত্র। তুমি সুন্দর, আহা তুমি সুন্দর, তুমি স্বয়ং সৌন্দর্য স্বরূপ। হৃদয়ের উচ্ছ্বাসে ভক্তেরা চিরকাল এই কথা বলেন। কাকে বলেন? ভক্তরা ভগবানকে বলেন। ভগবানের থেকে চির সুন্দর কোনো মানুষ, কোনো অস্তিত্ব হতে পারে না। সুন্দরের প্রতি আমাদের যে স্বাভাবিক আকর্ষণ, তাহা ভগবানের দিকে চালিত করতে হবে। মানুষের মুখে, আকাশে, তারায় অথবা চন্দ্রে
যে সৌন্দর্যের বিকাশ দেখা যায় তাহা কোথা থেকে আসিল? স্বামীজি প্রশ্ন করছেন। উহা সেই ভগবানের সর্বব্যাপী সৌন্দর্যের আংশিক প্রকাশ মাত্র। এটা তো একটা সৌন্দর্য, এটা একটা চিত্র, যে এই যে মানুষের মুখ, আকাশ, চাঁদ, তাদের যে সৌন্দর্য কোথা থেকে আসলো? বলছে উহা ভগবানের সর্বব্যাপী সৌন্দর্যের আংশিক প্রকাশ মাত্র। যেখানেই একটু আনন্দ দেখিতে পাও সেখানেই সেই অনন্ত আনন্দস্বরূপ স্বয়ং ভগবানের অংশ রহিয়াছে বুঝিতে হইবে। আনন্দ কিন্তু খুব সহজে মানুষের মনে আসে না, সব কিছু আসে, কিন্তু আনন্দময়, আনন্দ স্বরূপ তিনিই একমাত্র। আমাদের ব্যক্তিগত জীবনে এরকম একটা মানুষের সন্ধান আমরা পেয়েছি, সেটি হচ্ছে শ্রীরামকৃষ্ণদেব। তিনি এখনো জীবন্ত। স্বামীজি বলছে অপরের যে মুখ অতি সুন্দর হইবে তাহার জ্ঞানের কোনো চিহ্ন থাকে, অপরের যে মুখ অতি সুন্দর বলিবে তাহাতে জ্ঞানের কোনো চিহ্ন না থাকিলে যোগীর নিকট তাহা পশুর মুখ বলিয়া প্রতিপন্ন হয়। দেখতে সুন্দর, প্রকাশভঙ্গি সুন্দর, কিন্তু সেখানে ভগবানের প্রতি ভালোবাসা নেই, তাহলে সেই সৌন্দর্যের কিন্তু কোনো রূপ চরিত্র আমরা পাচ্ছি না। আমরা এখানে একটা খুব সাধারণ জিনিস দেখুন, যে শ্রীরামকৃষ্ণ যে একজন চিত্রশিল্পী ছিলেন বা একটা শিল্পী ছিলেন, সেটা কীরকম? নন্দলাল বসুর একটা লেখা আছে, সেখানে নন্দলাল বসু ঠাকুর সম্বন্ধে বলছেন, এই যে পরম্পরার কথা বলা হলো, পুরুষানুক্রমের কথা বলা হলো, আরেকটি বিশেষ উল্লেখযোগ্য কথা হলো তাহার প্রথম সমাধি হয়েছিল বর্ষায় কাজল কালো মেঘের কোলে সাদা বকের পাতি দেখে। ঠাকুরের প্রথম ভাব সমাধি হলো। এই যে আজকে যেমন চারিদিকে কালো করে এসছে, বর্ষা হয়েছে, ছোট্ট একটি ছেলে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, তার নাম গদাধর চট্টোপাধ্যায়, কলকাতা কি শহর তিনি জানে না, কামারপুকুরে এসেছেন, ভালো মন্দ অপর আপন পর কিছুই বোঝেন না, তিনি কি দেখছেন? কালো মেঘের কোলে সাদা বক উড়ে যাচ্ছে, তাই দেখে তার প্রথম ভাব সমাধি হলো। প্রকৃতির কোলে একটা প্রকৃতির তৈরি করা চিত্র, যেটা দেখে সেই ছোট্ট বালক, তিনি যে ভগবান তিনি তো নিজেও জানেন না, কিন্তু তিনি সত্যি যে ভগবান, এই প্রাকৃতিক চরিত্র দেখে তার প্রকৃত সত্তা জাগ্রত হলো এবং ওই ছোট্ট বালকের ভাব সমাধি হলো। কিভাবে সমাধি হলো তিনি নিজেও জানেন না, কিন্তু তিনি সমাধি সুখ কি করলেন? অনুভব করলেন, সমাধি সুখ তিনি পেলেন। তিনি ভালো অভিনেতাও ছিলেন, অপরের ভাবভঙ্গি হুবহু নকল করতে পারতেন। একজন শিল্পীর শিল্প বিষয়ে যা জানা ও থাকা দরকার তিনি সবই জানতেন। এটা একজন শিল্পী বলছেন, নন্দলাল বসুর মতো একজন শিল্পী বলছেন। আমার মনে হয় স্বামীজি তাহার নিকট প্রথমে শিল্পের গূঢ় রহস্যের সন্ধান পেয়েছিলেন, যদিও তাহার প্রতিভার অন্ত ছিল না। ঠাকুরের প্রকৃতির প্রত্যেক বস্তু অতি সূক্ষ্মভাবে অবজার্ভ করিতেন, পর্যবেক্ষণ করতেন। কে করতেন? স্বামীজি করতেন। একবার স্বামীজির অবজারভেশনে চাতক পাখি ও চামচিকের মধ্যে তফাৎ সংশোধন করে দিয়েছিলেন। তিনি রূপপতি ছিলেন, ইচ্ছামাত্র তাহার হৃদয়ের সব ভাবই রূপে তিনি পরিণত করতে পারতেন। এই যে ঠাকুর প্রত্যেকের ভাব অনুযায়ী যে কথা বলতে পারতেন, সেটা কারণটা হচ্ছে তিনি এমন একটা কি বলবো আরশি বা দর্পণ ছিলেন, যেখানে মানুষ আসলে সেই মানুষটিকে তিনি বুঝতে পারতেন, মানুষের মনটা দেখতে পারতেন। খুব কমন ল্যাঙ্গুয়েজ, যে একটা আলমারির মধ্যে, কাচের আলমারিতে যা যা আছে তিনি সেটা প্রত্যক্ষ করতে পারতেন। সেরকম মানুষের কাচের আলমারিতে যা যা রাখা আছে আমরা সবাই দেখতে পাই, তিনি মানুষের মনের মধ্যে যা যা হচ্ছে সেই সময়কার সবটা তিনি দেখতে পারতেন। স্বামীজি প্রথমে ঠাকুরের নিকট শিল্প বিষয়ে অনেক জেনেছেন, আর সিস্টার নিবেদিতা পরে স্বামীজির কাছ থেকে শিল্পবোধ, রুচি, বিজ্ঞানও শিখেছেন। স্বামীজির এই বিষয়টা নিয়ে আমাদের খুব একটা আলোচনা হয় না, তার আধ্যাত্মিক চেতনা, ভগবানকে পাওয়ার লাভ, আমাদের শ্রীরামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠা, এক সংগ্রামী চেতনার মধ্যে আমরা স্বামীজিকে এটা পাই। শিল্পীদের কাছে স্বামীজির আইডিয়া শিল্পের কি ছিল? ব্যাকবোন ছিল। ব্যাকবোন মানে মেরুদণ্ড, বা একটা বলে না তোমার ব্যাকবোনটা, তুমি ব্যাকবোন লেস পারসন, সেরকম শিল্পের একটা নিজস্ব ব্যাকবোন। শিল্পীদের কাছে স্বামীজির যে আইডিয়াল মানে আদর্শ, সেটা শিল্পের ব্যাকবোন ছিল, যার অভাবে শিল্প কি হতো? নিস্তেজ হয়ে যেত, শিল্প কি হতো? প্রাণহীন হতো। স্বামীজি ছিলেন জ্ঞানের পথে চলে অ্যাস্থেটিক্স পথের সাধনা ও পূর্ণতা, আর ঠাকুরের শ্রীরামকৃষ্ণ ছিল
জ্ঞানের পূর্ণ অনুভবের বিকাশ, দুজনেরই এই অনুভবের ও জ্ঞানের পূর্ণতা শিল্পের একটি বিশেষ তাৎপর্য বহন করে থাকে। কেবল পথ চলার প্রসেসটা তার ভিন্ন ভিন্ন রকম ছিল। নন্দলাল বসুর মনে হচ্ছে, আমার মনে হয় ঠাকুরেরই অনুভবের পথ শিল্পীদের বেশি উপযোগী। শিল্পীরা সবসময় সেই পথেই চলেন। রূপের উপাসক সাকারবাদী, জ্ঞানের উপাসক হচ্ছে নিরাকারবাদী। শিল্পীদের মায়া নিয়ে কারবার, তবে অনুভবের পথে চলে জ্ঞান না থাকলে শিল্পীর পতন হবার কিন্তু সম্ভাবনা আছে। আবার জ্ঞানীর পক্ষে অনুভব ও রসের সাধনে পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। তবে প্রফেটদের কথা অবশ্য আলাদা, তাদের সব কিছুই হচ্ছে দুর্গেয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দেখুন কথা বলছেন না, আমি এটা দিয়ে শেষ করে দিই। আরেকটা ছোট্ট ঘটনা আমরা এখানে পড়ব, যে মাস্টারমশাই, ভাবুন মাস্টারমশাই তিনি যখন স্বামীজি ঠাকুরের সঙ্গে দেখা করলেন প্রথম দর্শন, এটা আমাদের খুব আনন্দের একটা মনন। মাস্টারমশাই চলে যাচ্ছেন, তা মাস্টারমশাই মনের মধ্যে শ্রীরামকৃষ্ণ পরমহংস নন কি শ্রীরামকৃষ্ণদেব অবতার নন, শ্রীরামকৃষ্ণদেব একজন পুরোহিত, বা শ্রীরামকৃষ্ণদেব পরমহংস অবতার এবং একজন বেতনভোগ পুরোহিত, এর মনের মধ্যে কিন্তু এরকম একটা ধারণা রয়েছে। এবং সেই ধারণাটা যখন চিত্রিত হচ্ছে শব্দ বাক্য অলঙ্কার দিয়ে, তার মনের মধ্যে হচ্ছে এত পড়াশুনো করেন, ধূপ দেওয়া হয়েছে, ধুনো দেওয়া হয়েছে। তিনি কাজের মাসিকে জিজ্ঞাসা করছেন, বৃন্দেজিকে, উনি কি খুব বইটই পড়েন। কাজের মাসির মনের মধ্যে ঠাকুর সম্বন্ধে একটা ছবি তৈরি হয়েছে। কাজের মাসি তৎক্ষণাৎ উত্তর দিচ্ছেন, বইঠই সব বাবা ওর মুখে। মাস্টারমশাই ঠাকুরকে দেখছেন, দেখে মনে হচ্ছেন যেন শুকদেবের মতো তিনি কথা বলছেন। শুকদেব একটা আমাদের ঐতিহাসিক চরিত্র, ইতিহাস আশ্রিত একটি জ্ঞানগর্ভ চরিত্র। তিনি যেভাবে কথা বলেছেন, যে কথাগুলো আমরা শুনেছি পড়েছি, তার মতো জীবন্ত শুকদেবের একটা অবস্থা বা অস্তিত্ব তিনি চোখে দেখছেন। সেই মাস্টারমশাইয়ের সঙ্গে ঠাকুরের বেশ কিছু কথা হলো এবং ঠাকুর সেই দিনের মতো চলে যাচ্ছেন। ঠাকুর কি বললেন? সাধারণ দুটি শব্দ ব্যবহার করলেন, আবার এসো। মাস্টারমশাই রাতের ঘুম চলে গেল। এই যে আবার এসো, এই শব্দ দুটো ব্যবহার যিনি করছেন, তার মুখ থেকে যে বেরোচ্ছে, এটা সাধারণ মানুষের মুখ দিয়ে বেরোচ্ছে না, একটা শিল্পীর মুখ দিয়ে বেরোচ্ছেন। এবং সেখানে অনেক বিভিন্ন রঙিন রঙে, ভালোবাসার রঙে ওই আবার এসো শব্দগুলো রঞ্জিত এবং সঞ্জীবিত। সেটা মাস্টারমশাই প্রাণকে স্পর্শ করলো। আমরা যখন ছবি দেখি তখন বলি কি, ছবিটা দেখে চোখটা জুড়িয়ে গেল। এই আবার এসো শব্দটা শোনার পরে মাস্টারমশাইয়ের মনটা জুড়িয়ে গেছিল। এবং এই জোড়ানো মন নিয়ে তিনি যখন বাড়িতে ফিরেছেন, এই যে তার পারিবারিক জীবনের এত কষ্ট, এত দীনতা, তিনি সেই সময়ের জন্য ভুলে গেছেন। সারাটা রাত তিনি দু চোখের পাতা এক করতে পারেননি, একটি মাত্র ভাবনা থেকে আবার কবে প্রত্যুষ হবে এবং দিনের আলোয় তিনি আবার এখানে আসবেন, তার সাথে কথা বলবেন। এই কথা বলার মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণদেব এক অপূর্ব চিত্র বা ছবি তৈরি করে গেছেন। সেটি আমাদের কাছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, অমৃত সেই চিত্র। ঠাকুরের কাছে প্রণাম জানাই, মায়ের কাছে প্রণাম জানাই, স্বামীজির কাছে প্রণাম জানাই, কালী মহারাজের কাছে প্রণাম জানাই, এবং আমাদের সাহিত্যের যিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে প্রণাম জানাই। আমাদের ব্যক্তিগত জীবনের সমস্ত ভাবনাগুলো যেন তাদের ভাবনার সঙ্গে জারিত হয়ে আমাদের জীবনটাকে শিল্পময় করে তুলতে পারে। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তয়োসিত্বা প্রণমামি।